চুক্তিতে ফিরতে ইরানের সামনে শেষ সুযোগ, হুমকি ট্রাম্পের। হরমুজে অস্থায়ী নৌপথ নিয়ে ইরান ওমান আলোচনায় অগ্রগতি। এবং রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, দুই দেশে নিহত 22। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আশরাফ আল মাহাথির। শিরোনামগুলো শুনছিলেন, পুরো খবর জানাবো এবার। চুক্তিতে ফিরতে ইরানকে শেষবারের মতো সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কায় ইরানে নতুন করে হামলা না চালাতে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চুক্তি অথবা পূর্ণ আত্মসমর্পণ, ইরানের দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করে যে কোনো একটি বিকল্প বেছে নিতে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প দাবি করেন যে তেহরান প্রথমে আলোচনার জন্য কাকুতি মিনতি করলেও প্রকাশ্যে তা অস্বীকার করছে। আন্তর্জাতিক নৌ চলাচলের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরানের দাবি খারিজ করে ট্রাম্প জানান, এই প্রণালীটি মার্কিন নৌবাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে অবরোধ অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া কোনো কিছুই ইরান পর্যন্ত পৌঁছাতে পারবে না। এদিকে তেহরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েলি হামলার ঘটনা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৃহৎ অর্থনৈতিক পরিকল্পনা ভিশন 2030-কে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এ অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করতে ইরানে নতুন করে হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে টেলিফোনে অনুরোধ করেছেন সৌদি যুবরাজ। সৌদি আরবের ভিশন 2030 কেবল একটি অর্থনৈতিক পরিকল্পনাই নয়, বরং এটি একটি বৈচিত্র্যময় ও টেকসই অর্থনীতি গড়ে তোলা এবং বিনিয়োগ, জ্বালানি, পর্যটন ও উদ্ভাবনের বৈশ্বিক কেন্দ্র হিসাবে দেশটির অবস্থানকে শক্তিশালী করার সর্বাত্মক জাতীয় প্রকল্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের রূপ ও উদ্দেশ্য শুরু থেকেই ধারাবাহিকভাবে পরিবর্তিত হচ্ছে। শুরুতে ওয়াশিংটনের লক্ষ্য ছিল তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তন কিংবা ইরানকে পূর্ণ আত্মসমর্পণে বাধ্য করা। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পরিস্থিতি। এখন যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য হরমুজ প্রণালী সচল রাখা। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথটি কার্যত অচল হয়ে পড়ায় চরম অর্থনৈতিক ও সামাজিক খেসারত দিতে হচ্ছে উপসাগরীয় দেশসহ গোটা বিশ্বকেই। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আবারও শুরু করতে নতুন একটি অস্থায়ী রুট তৈরির বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা করছে ইরান। দুদেশের আলোচনায় এমন একটি করিডোরের কথা বলা হচ্ছে যেখানে আসা যাওয়ার জন্য একটি রুট থাকবে, দুটি বা তিনটি আলাদা রুট নয়। একটি স্থায়ী রুট নির্ধারিত না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী রুটটি সাময়িকভাবে ব্যবহার করা হবে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয় দৃঢ়ভাবে অস্বীকার করলেও ওমানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে আলোচনা অগ্রগতির দিকে যাচ্ছে বলছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একটি স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ও ওমানের নিজস্ব নৌপথগুলোর জন্য একটি সাময়িক একক পথ তৈরির উপর জোর দেওয়া হচ্ছে। যুদ্ধ পূর্ববর্তী সময়ে জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন নিয়ন্ত্রিত দীর্ঘদিনের ট্রান্সপোর্ট সেপারেশন স্কিমের বিকল্প হিসাবে এই নৌপথ ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ما الان داریم از یک کریدور صحبت می‌کنیم که مسیر رفت و برگشت خواهد داشت، نه از دو یا سه مسیر مجزا. ওমানের সঙ্গে এই আলোচনা কেবল একটি নিরাপদ নৌপথেই সীমাবদ্ধ থাকবে না, বরং প্রণালীর ভবিষ্যৎ পরিচালনার বিষয়টিও এর অন্তর্ভুক্ত হবে বলে জানান তিনি। তবে নৌপথ নিয়ে চুক্তি হলেই সব সমস্যার সমাধান হবে না এও বলেন বাঘাই। মনে করিয়ে দেন ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কথা। বলেন,
মার্কিন দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে প্রণালীর সার্বিক পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হবে না। محاصره دریایی ایران ادامه داشت. আইন অনুযায়ী দুই উপকূলীয় রাষ্ট্রের মধ্যে জাহাজ চলাচলের যে কোনো সমঝোতায় উভয় দেশের সার্বভৌমত্ব, সার্বভৌম অধিকার, জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থ এবং সামুদ্রিক সেবা সংক্রান্ত সব বিষয় অবশ্যই বিবেচনায় নেওয়া হয় ও পরীক্ষা করে দেখা হয়। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। দুই দেশের মধ্যে দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেল বাজারে। মার্কিন ব্রেন্ট ক্রুডের দাম ৬২ সেন্ট বা ০.৭% বেড়ে ব্যারেল প্রতি $৮৪.৩৯ উঠেছে। এর আগে সর্বশেষ সেশনে ব্রেন্টের দাম প্রায় ৭% কমে ৩ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI ক্রুড ৬১ সেন্ট বা ০.৭% বেড়ে ব্যারেল প্রতি $৮০.৯৫ উঠেছে। এর আগের সেশনে WTI ক্রুডের দাম ৫% বেশি কমে এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় দুই দেশে নিহত হয়েছেন ২২ জন। নিহতদের মধ্যে ১৫ জন রাশিয়ান এবং বাকি ১১ জন ইউক্রেনের নাগরিক। সোমবার ইউক্রেনের ড্রোন হামলায় নিহতরা রাশিয়ার ক্রাসনোদার, বেলগোরোদ ও ক্রিমিয়ার বাসিন্দা ছিলেন। ক্রাসনোদরের গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠিত মার্কিন নেতৃত্বাধীন বোর্ড অব পিস জানিয়েছে, হামাসের নিরস্ত্রীকরণ সম্পূর্ণ হওয়ার পরই গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। সংস্থাটির পরিচালক নিকোলাই ম্লাদেনভ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বৈঠকের পর এ তথ্য জানানো হয়। বোর্ড অব পিস জানিয়েছে, লক্ষ্য সুস্পষ্ট। সেটি হলো গাজা উপত্যকাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং বন্দুকের শাসন থেকে বেসামরিক শাসন উত্তরণ। অন্যদিকে হামাস বলেছে, ইসরায়েল চুক্তির নিজস্ব অংশ বাস্তবায়ন না করলে এ চুক্তিও বাস্তবায়িত হবে না। আলোচনার সময় নেতানিয়াহুকে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ম্লাদেনভ। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও গাজায় হামলা বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। এর মধ্যে নিরস্ত্রীকরণ চুক্তি ঘোষণার পর অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে এবার একটি বিরতি নিচ্ছি, এরপর আরও যা থাকছে। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যে মামলা। চীন রাশিয়ার হুমকি মোকাবেলায় সামরিক শক্তি বাড়ানোকে জরুরি ভাবছে জাপান। বিরতির পর আবারও স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। গাজায় নিহতদের জন্য নিয়মিতই বড় পরিসরে গণজানাজা বা গণদাফন অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি গাজার সাবরা এলাকার আবু সারিয়া এবং হাসাইনা পরিবারের ১১২ জনেরও বেশি সদস্যের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার পর গণজানাজার আয়োজন করা হয়। গত বছর বিমান হামলায় মাটির নিচে চাপা পড়া এই পরিবারগুলো সদস্যদের দীর্ঘ সময় পর উদ্ধার করে এই দাফন সম্পন্ন করা হয়। গাজায় প্রতিনিয়ত নিহতের সংখ্যা বাড়তে থাকায় এবং হাসপাতালের মর্গগুলোতে জায়গা না থাকায় অধিকাংশ সময় হাসপাতাল প্রাঙ্গণ বা উন্মুক্ত মাঠে শত শত মানুষের উপস্থিতিতে গণজানাজা শেষে অস্থায়ী গণকবরে তাদের দাফন করা হচ্ছে। গাজায় চলমান এই গণহত্যার প্রতিবাদে এবং নিহতদের স্মরণে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে প্রায়শই গায়েবানা গণজানাজা আদায় করা হয়ে থাকে। জোরপূর্বক শ্রম নিষিদ্ধকরণ আইন যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগে বাংলাদেশ সহ ৭টি বাণিজ্য অংশীদারের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যে শুল্ক আরোপ করেছিলেন তার বৈধতা চ্যালেঞ্জ করে দেশটির ২৫টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, নতুন শুল্ক আরোপের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প তার আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। স্থানীয় সময়ে সোমবার যুক্তরাষ্ট্রের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডে দায়ের করা মামলায় গত মাসে ৭টি বাণিজ্যিক অংশীদার দেশের উপর আরোপিত নতুন শুল্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, এসব দেশে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
সুপ্রিম কোর্ট গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের বহুল আলোচিত লিবারেশন ডে শুল্ক বাতিল করে দেওয়ার পর তিনি যে অস্থায়ী শুল্ক ব্যবস্থা চালু করেছিলেন তার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন শুল্ক কার্যকর হয়। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমো বলেছেন, চীন, উত্তর কোরিয়া ও রাশিয়া থেকে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির মুখে টোকিওর সামরিক সক্ষমতা আরও দ্রুত শক্তিশালী করা জরুরি। জাপানের বার্ষিক প্রতিরক্ষা শ্বেতপত্রের ভূমিকায় তিনি বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শুধু চীন ও উত্তর কোরিয়াই তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে না, বরং চীন, রাশিয়া এবং রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার হচ্ছে। প্রতিরক্ষা শ্বেতপত্রে বলা হয়েছে, জাপানকে ঘিরে চীনের সামরিক তৎপরতা ক্রমেই বাড়ছে এবং তা তথাকথিত প্রথম দ্বীপমালা ছাড়িয়ে দ্বিতীয় দ্বীপমালা পর্যন্ত বিস্তৃত হয়েছে। গত 31 মার্চ পর্যন্ত এক বছরে জাপানের যুদ্ধবিমান 595 বার জরুরি ভিত্তিতে উড্ডয়ন করেছে। এর মধ্যে 366 বার চীনা এবং 214 বার রুশ বিমানের গতিবিধির প্রতিক্রিয়ায় অভিযান পরিচালিত হয়েছে। আগের বছর এ সংখ্যা ছিল 704, যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বেশি। দক্ষিণ কোরিয়ার রেকর্ড দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। ঘন ঘন দেখা দিচ্ছে চরম আবহাওয়া। এই দাবদাহে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সহায়তা আরও জোরদার করতে কর্তৃপক্ষগুলোকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট লি। জনগণের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আরও শীতাতপ নিয়ন্ত্রণের চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ ব্যবস্থা পরীক্ষা করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, দক্ষিণ পূর্বাঞ্চলীয় বুসানের নিকটবর্তী শহর ইয়াংশানে রোববার 42.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি 122 বছর ধরে চলা আবহাওয়া পর্যবেক্ষণের মধ্যে সবচেয়ে উচ্চ তাপমাত্রার রেকর্ড। সংস্থাটি সোমবার প্রথমবারের মতো রাজধানী সিওলের কাছে কিছু অংশ এবং পার্শ্ববর্তী গিয়নগি শহরের জন্য দাবদাহের সতর্কতা জারি করেছিল, কিন্তু মঙ্গলবার এটি পুরো রাজধানী শহরের জন্য কার্যকর করা হয়। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। চুক্তিতে ফিরতে ইরানের সামনে শেষ সুযোগ, হুমকি ট্রাম্পের। হরমুজে অস্থায়ী নৌপথ নিয়ে ইরান ওমান আলোচনায় অগ্রগতি। রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, দুই দেশে নিহত 22। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে 25 অঙ্গরাজ্যে মামলা। এবং চীন রাশিয়ার হুমকি মোকাবেলায় সামরিক শক্তি বাড়ানোকে জরুরি ভাবছে জাপান। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।